প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে সমকালীন রাজনীতি, সমাজনীতি সহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করে থাকি। চেষ্টা করি সমস্যা থাকলে সেই সমস্যার কারণ খুঁজতে, কখনো কখনো সমাধানেরও সূত্র খোঁজা হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন গত এক সপ্তাহের ধরে বেশ একটি বিষয় বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত হচ্ছে। তা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে। তিনি কিছু কথা বলেছেন দলের রাজনীতি, দলের ভেতরকার গণতন্ত্র, দলের বিরোধী দল হিসেবে দলের দাঁড়াতে না পারা, এই সমস্ত বিষয়ে তিনি কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত 14ই ডিসেম্বর তাকে এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শোকজ করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে। এতে করে ইতিমধ্যেই শওকত মাহমুদ তার জবাব দিয়েছেন। তবে মেজর হাফিজউদ্দিনের জবাব দেওয়ার পরেও তিনি সেই কী জবাব দিয়েছেন তা গণমাধ্যমকে জানিয়েছেন। সুস্পষ্টভাবে তিনি সেখানে বলেছেন যে তিনি কোনো ত্রুটিপূর্ণ কথা বলেননি। তিনি কিছু প্রশ্ন করেছেন, যেই প্রশ্নগুলো বিএনপির জন্য খুব জরুরি। বিএনপির কোনো কোনো নেতৃবৃন্দ এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ এর বিরোধিতা করেছেন এবং কেউ কেউ রাজনীতির অন্য জায়গাও খুঁজেছেন। এই বিএনপির এই অবস্থান নিয়ে আজকে সরকারের দুজন মন্ত্রীও গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদের একজন হয়েছে জনাব ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আজ খোলামেলা কথা বলেছেন। তারা যে বিষয়টিকে স্পষ্ট করতে চেয়েছেন সেটি হচ্ছে, তারা বলতে চেয়েছেন যে এটি বিএনপি সরকারের সমালোচনা না করে নিজের দলকেই গোছাতে পারেনি, তারই প্রমাণ দিয়েছে মেজর হাফিজের এই বক্তব্য। এই সব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি বিএনপি ও রাজনীতি। আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, প্রধান সম্পাদক এবং এবি নিউজ। এছাড়া রয়েছেন বিএনপির সাংসদ সাবেক সাংসদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান এবং রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী। প্রিয় দর্শক, আলোচনায় প্রবেশ করার পূর্বেই আমরা একটু বিএনপির দুই নেতার ভাষ্য শুনে নিতে চাই। আজকে মেজর হাফিজের এই শোকজের জবাবে তারা কিছু ভাষ্য দিয়েছেন। আমরা প্রথমেই তাদের ভাষ্যটি শুনে নিতে চাই। এই বিষয়ে আমার কোনো মতামত নেই। উনি যা বলেছেন বা উনি জবাবও দিয়েছেন, এটা নিয়ে ঊর্ধ্বতন আমাদের যে নেতৃবৃন্দ আছেন তারা এই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে আর কি। হ্যাঁ, এটা আমরা যেটা কাজ করি, অফিসিয়াল যে কাজ করি, এটা অফিসিয়ালি আমরা কাজ করি। আর ওখানে কিন্তু নির্দেশ প্রদান করা হয়েছে, এই কথাটি লেখা আছে। ওনাকে শোকজ করেছে, উনি উত্তর কিছু দিয়েছেন, দল সিদ্ধান্ত নেবে। দল সিদ্ধান্ত নিলে তার জন্য দলের অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে তা না, বরঞ্চ সবাই আমরা সতর্ক হব। আমিও বক্তব্য দিতে গেলে আমিও সতর্ক হয়েই বক্তব্য দেব। প্রিয় দর্শক, শুনছিলেন বিএনপির দুই নেতার বক্তব্য। রুহুল কবির রিজভী আজ জবাব দিয়েছেন যে শোকজটি তার ব্যক্তিগত ছিল না, দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পক্ষ থেকে সেটি করা হয়েছে। আর এই শোকজকে অনেকটা স্বাগত জানিয়েছেন হাবিবুর রহমান হাবিব। আমি একটু মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, আপনি বিএনপির সাবেক দলীয় সংসদ সদস্য, আপনার কাছেই আসতে চাই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তার ব্যাপক জনসমর্থন রয়েছে। বিএনপির দলের ভেতরের থেকে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং বেশ পাঁচবারের বিএনপির টিকিটে নির্বাচিত সাংসদ, এবার সংসদে নেই যদিও তিনি, সেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রমকে যে শোকজটি করা হয়েছে এবং তার জবাবও তিনি দিয়েছেন, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি অত্যন্ত খোলামেলা। আমরা জানি যে আপনি অনেক স্পষ্ট কথা বলেন, অনেক খোলামেলা কথা বলেন দলের প্রয়োজনে, দলের স্বার্থে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই গভীর রাত্রে আমাদেরকে ডেকে এনে এই বিষয়গুলো নিয়ে আলোচনায় নিয়ে আসার জন্য। আসলে আপনি একটু আগে বলেছেন যে দুই মন্ত্রীও অনেক বক্তব্য দিয়েছেন। ওবায়দুল কাদের সাহেব তো সবসময় আক্রমণাত্মক কথা বলেন এবং আমাদের দলের যে অসৌজন্যমূলক অশোভনীয় বক্তব্য উনি প্রায় দিয়ে থাকেন এবং ওনার সঙ্গে তাল মিলিয়ে আপনাদের বিজ্ঞ তথ্যমন্ত্রী সাহেব, উনি সবসময় বিএনপি তথ্য নিয়ে ব্যস্ত থাকেন, বলেন। আসলে মেজর হাফিজ এবং শওকত মাহমুদের বিষয়টি খুব একটা হাইলাইটে আসে নাই যখন শোকজে গিয়েছিল।
তার পরবর্তীতে ওরা বক্তব্য দেওয়ার পরে আমরা আশা করেছিলাম যে আপনারা এটা একটা বৃহত্তর রাজনীতি আওয়ামী লীগে দেখবেন, একটা বিশাল বড় রাজনীতি দল বিএনপি। বিএনপির ভিতরে অন্তর্কলহ থাকতেই পারে, বিভিন্ন মতের বিরোধ থাকতে পারে, আলোচনা থাকতে পারে, যেগুলোর বাইরে প্রকাশ হলে পরে স্বাভাবিকভাবে মিডিয়া সেটাকে পিক আপ করে, এবং আপনারা সেটা পিক আপ করেছেন, এটা ভালো, স্বাভাবিক, এবং বক্তব্য থেকে লেখালেখি হচ্ছে। কিন্তু বিষয়টি হলো যে আপনারা বিএনপিকে যদি এত ছোট করে দেখতে চান তাহলে খুব খারাপ লাগে, আমাদের কষ্ট লাগে। আপনার দপ্তর সম্পাদক কি বলেছেন সেটা আপনারা নিয়ে আসছেন, অর্থাৎ মেজর হাফিজের কাউন্টার দেওয়াচ্ছেন রিজভিকে দিয়ে, মানে ইচ্ছা করে আপনারা লাগিয়ে দিচ্ছেন, ইচ্ছা করে উস্কানি দিচ্ছেন। মেজর হাফিজ সিনিয়র নেতা কি বলেছেন উনি বলেছেন, তার বক্তব্যটা আমার ভালো লাগে নাই। উনি বলেছেন যে আমাকে শোকজ করেছে, ঠিক আছে, শোকজ করতেই পারে, কিন্তু যে ভাষায় শোকজ করেছে এটা অপমানজনক, এটা ওনার মতবাদ উনি দিয়েছেন, হতেই পারে। কিন্তু সেটাকে আপনারা আবার কি বললেন, আপনাদের মিডিয়ার সৌজন্যে, যেহেতু আপনার ক্ষমতা আছে মিডিয়াকে নিয়ে আসতে পারেন, সেখানে দেখা গেল রিজভি একটা প্রেস কনফারেন্সে কথা বলছে, সেখান থেকে তার কাছ থেকে কিছু মেসেজ নিয়ে আসবেন না। আজকে যেহেতু আজকে মেজর হাফিজ গতকাল সংবাদ সম্মেলন করেছেন, আজকে রুহুল কবির রিজভী সেই ব্যাপারে একটা প্রতিক্রিয়া দিয়েছেন, সে কারণেই সেটি আমরা প্রকাশ করেছি। না, সেই প্রতিক্রিয়া তো ওভাবে দেয় নেই, সুতরাং বসে কথা বলছে। এই যে অপরিপক্ক রাজনীতি, এই যে রাজনীতির এই যে মিডিয়ার খেলা, কে কাকে দিয়ে খেলাচ্ছেন আপনারা, সরকার দল কিভাবে খেলাচ্ছে, সরকার কিভাবে খেলাচ্ছে, এটি বই প্রকাশ। আপনারা এখানে বিএনপি যদি মনে করেন মেজর হাফিজকেও যদি আজকে দল থেকে বহিষ্কার করে, বা মেজর হাফিজ যদি রিজভির বিরুদ্ধে অভিযোগ আনে, জনগণের থেকে মানে খুব একটা মাথা দেখেছেন কি, কেউ কি কনসার্ন দেখেছেন সারা বাংলাদেশে আজকে এই নিয়ে কেউ কোনো কথা বলছে? এবং আপনারা মিডিয়াতে পিক আপ করেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে, কথা দিয়ে বলার চেষ্টা করছি হচ্ছে যে আজকে রাজনীতি না থাকার কারণে দেশে অপরাজনীতি মাথাচাড়া দিয়ে হচ্ছে। দেশে আজকে জনগণের কথা বলতে পারতেছি না আমরা। আজকে সরকার ইচ্ছাকৃত লাগাতার যা বুঝতে বলে যাচ্ছে, আমরা সেটা বলতে পারতেছি না। আপনি দেখেন 42 জন এই দেশের কি বলে সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইলেকশন কমিশনের বিরুদ্ধে এত বড় অভিযোগ আনলো, রাষ্ট্রপতির কাছে তারা একটা বিচার চাইলো এবং তার বিরুদ্ধে অভিযোগ, স্পষ্ট অভিযোগ করলো। আজকে দেখেন তো আপনারা মিডিয়ায় কোনো সারায় কোথায়, মানে টুকটা আছে একজন সারাবাই সাহেব কি বললেন, এটা তো বিস্মৃত হওয়ার মতো ব্যাপার। ইলেকশন কমিশনের কোড, ইলেকশন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং যেটা প্রকাশ্যে, এটা কোনো না, সেই বিষয়ের আলোচনাটা আমরা করবো না তা না। আচ্ছা ভাই, আমরা প্রসঙ্গে থাকি। মেজর হাফিজ কি বললো এটার সঙ্গে যদি কথা বলতে হবে, এটা আমি বলছি, ঠিক আছে। এখন আপনি আবার এই কি বলে রিজভিকে যে একটা বক্তব্য দেওয়া না, আমি কোনো বক্তব্য দেওয়াইনি। উনি গণমাধ্যমে ডেকে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনের বক্তব্যটি গণমাধ্যমকে ডেকে সংবাদ সম্মেলন করেছেন। এখানে তো আমাদের বক্তব্য, জি, এখানে তো আমি যদি একটা কথা বলতে যাই তাহলে কি আবার উনি একটা বক্তব্য দিবেন? অর্থাৎ রাজনীতি নাই বলে অপরাজনীতি বেরিয়ে আসতেছে। এখানে রাজনীতি থাকতো তাহলে আমার দলের কোন লোক কথা বলতো না। আমার দলের স্পোক্সম্যান তো আর দপ্তর সম্পাদক না, দপ্তর সম্পাদক স্পোক্সম্যান না। দর্শক জবাব দিলে দপ্তর সম্পাদক তো ইচ্ছে কি করে সে সংবাদ সম্মেলন করে। তাহলে এখানে একটা আগ্রহী বা একটা কি বলে যে আমার সন্তান নষ্ট হয় কখন, যখন সন্তানকে বেশি পাত্তা দেওয়া হয়, যখন বেশি আশকারা দেওয়া হয়, তখনই কিন্তু সন্তান নষ্ট হয়। আমাদের রাজনীতিতে কিছু কিছু অপশক্তির মাথাচাড়া দিয়ে কেন উঠে, যখন কর্তৃত্ব থেকে তাদেরকে আশকারা দেওয়া হয়। আপনি এটা তো রাজনীতির একটা ভালো লক্ষণ নয়। মেজর হাফিজ একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশ্চয়ই তার সাবঅর্ডিনেটের কাছে দায়িত্ব দিবে না, তার কাছে দায়বদ্ধ নয়। সে তার দলের সিনিয়র উপরে কথা বলছেন এবং সেখানে উনি তার বক্তব্য দিয়েছেন। কিন্তু এই বক্তব্যগুলো দল গ্রহণ করেছে কি না করেছে সেটা দল বুঝবে, কিন্তু এর কাউন্টার একটা বক্তব্য দিতে হলো যে কি হচ্ছে, অর্থাৎ বিএনপি কে খুঁচিয়ে বিএনপির কেমন ক্ষতিগ্রস্ত করা যায়, বিএনপির মধ্যে কিভাবে এটা লাগিয়ে দেওয়া যায়। এগুলো পুরোনো খেলা রে ভাই, এগুলো তো সেই আইয়ুব খানের আমল থেকে হয়ে আসছে। এবং এই দেখেন পশ্চিমবাংলায় কি হচ্ছে, আজকে মিস্টার অমিত শাহ মানে সারা বাংলা সিচুয়েশন বেড়াচ্ছে, উনি যা খুশি তা বলতেছে। উনি আজকে এক ধারে বলে যাচ্ছে মমতা ব্যানার্জি দুর্নীতিবাজ, মুখ্যমন্ত্রীকে সরকারকে বলে যাচ্ছে। কেন বলে যাচ্ছে? কিন্তু তার ক্ষমতা আছে বলে। অমিত শাহ সভাপতি আসলে কদিন আগে সেখানে ভালো মাইল খেয়ে মানে ভালো পিটি খেয়া পশ্চিমবাংলাতে ভাগছে। এখন অমিত শাহ আসছেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী,
এখন স্বরাষ্ট্রমন্ত্রী এসে পুরা পশ্চিমবঙ্গ সরকারকে তছনছ করে ফেলার চেষ্টা করছেন। উনি বলছেন 200 আসনে তারা জয় ছিনায় নিয়ে দেবে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বলা যায়, এটা ভারতের মানে এগুলো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তব আছে মমতার মন্ত্রীদেরকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, এটা রাজনীতি হয়, হর্স ট্রেডিং হয়। আজকে আমরা যে কথাটা বলার চেষ্টা করছি, যেহেতু খোলামেলা কথা বলছেন, তাই বলছি এখানে সরকারের ইন্ধন বিএনপির দেখেন কি বললো, উনি বলে দিল যে বিএনপি এখন ক্ষমতা নেই, সরকারের বিরুদ্ধে কথা বলার, এখন লিডার কথা বলছে। তার মানে কি এই খেলাটাকে খেলিয়ে দিয়েছে, এই পরিবেশটাকে তৈরি করে দিয়েছে। আক্তার ভাই, আপনি যেহেতু বারবার ওবায়দুল কাদের প্রসঙ্গটা আনছেন, আলোচনার সুবিধার্থে আমরা একটু তাদের বক্তব্যটা শুনে নেই, তাহলে আলোচনা আমাদের সুবিধা হবে। যে আমরা একটু আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্যটি একটু শুনে নিই। তাদের দলে একজন ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। দলের ভাইস চেয়ারম্যান যখন দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য, মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আনে, তখন সে দলের কর্মীদের কাছে, জনগণের কাছে দলীয় নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। মেজর হাফিজ সাহেবের সংবাদ সম্মেলন শুনলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোটাই আমি শুনলাম, দেখলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপিকে অনুরোধ জানাবো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার না করে নিজের ঘরটা একটু সামলান। যারা নিজের নেতাদের সম্মান করতে পারে না, নিজের ঘরটাই সামলাতে পারে না, তারা দেশটা সামলাবে কীভাবে? সুতরাং তাদেরকে অনুরোধ জানাবো নিজের ঘরটা একটু সামলান। ধন্যবাদ মেজর আক্তার, আপনার বক্তব্য থামিয়ে দিয়ে গিয়েছিলাম, আপনার বক্তব্য শুনতে চাই। এখন আমি যদি এই যে তথ্যমন্ত্রী সাহেবকে বলি, ওনার তো স্বৈরতন্ত্র থাকা উচিত, স্বাধীনতা বোধ থাকা উচিত আজ রাজনৈতিক দলের আত্মতন্ত্রের বিষয়ে কথা বলার জন্য। এটা কি অশালীন নয়? এটা কি অসভ্যতা নয়? একজন তথ্যমন্ত্রী, দেশের তথ্যমন্ত্রী আজ রাজনৈতিক দলের ভিতরে অন্তরে কথা, ভিতরে কথা বলতেছে, সে মহাসচিবের প্রতি এটা বলতেছে নিজের ঘর সামলান। এটা তো রাজনৈতিক ভাষা নয়, কিন্তু রাজনৈতিক চর্চা নয়। এবং ওবায়দুল কাদের সাহেব একজন সাধারণ সম্পাদক বিশাল দলের, আমরা ওনার কাছে জাতীয় নেতৃত্ব আশা করি, জাতীয় পর্যায়ে কথা আশা করি, এবং স্থূল কথা ফেডারেশন যে ওনার নামটা হয়েছে, সেই ফেডারেশন মানে কথা আমরা ওনার কাছে আশা করি না। উনি একটা বিশাল দল, এই দলের মহাসচিব, এই সাধারণ সম্পাদক অনেক বড় নেতা ছিলেন, জাতীয় নেতা ছিলেন, যারা জাতীয় নেতা হিসেবে পরিচিত পেয়েছিলেন। কিন্তু জনাব আখতারুজ্জামান, আমি সেই জায়গা থেকে বলতে যাচ্ছি, দলের অভ্যন্তরীণ বিষয়টি দলে না থেকে তো দলের বাইরে এসছে। যখন সংবাদ সম্মেলন করা হয়, এটা একটা সরকারি দলের সাধারণ সম্পাদকের বিষয় নয়। এই অশালীন, অশোভনীয়, এগুলো করা উচিত নয়। কারণ এগুলা করতে হলে আজকে তো আমাকে অধিকার দেন, কারণ সরকারের কোন বক্তব্যের প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে আসে, মিছিল মিটিং করে। আজকে তো আমার অধিকার আছে ওবায়দুল কাদের বক্তব্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা, একটা জনসভা করা, একটা মিছিল করা। আপনি আমাকে দিবেন, পুলিশ লেগে দিবেন। অথচ আমার বিরুদ্ধে আপনি মিডিয়াতে বলতেছেন, সবার সামনে বলতেছেন। কিন্তু আমি তো আজকে তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করতে চাই, আমি তো আজকে ওবায়দুল কাদের বক্তব্যের প্রতিবাদ করতে চাই, এবং সেই প্রতিবাদে আমি তার থেকে মিছিল করতে চাই, আমি সংবাদ সম্মেলন করতে চাই। দিবেন, আসবেন আপনারা? আপনারা জানি না আজকে হঠাৎ করে আমাকে কেন পিক আপ করলেন বহুদিন পরে। আমিও একটু চিন্তা করে গেলাম যে ভাই, আমি তো আমরা তো এখন পিছনে দিয়ে চলে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের সময় চলে যাচ্ছে। হঠাৎ করে আপনার গভীর রাতে আমাদের স্মরণ করলেন কেন? ভাই একটা কথা বলি, এদেশের বিকল্প রাজনীতি কিন্তু বিএনপি। এই সরকার শেষ সরকার নয়, এই সরকার আছে, থাকুক, কিন্তু তারপরে কিন্তু এই সরকার শেষ সরকার হবে না। পৃথিবীতে কোনো সিস্টেম ছিল না, সিস্টেম নাই। আমরা সেই আলোচনায় আসবো আক্তার ভাই, এই প্রসঙ্গগুলিতে আলোচনায় আসবো। আমরা এবার একটু আপনাকে থামিয়ে জনাব কামরুল ইসলাম চৌধুরীর কাছে ফিরতে চাই, একটু আসতে চাই একটু। জনাব কামরুল ইসলাম চৌধুরী, আপনি শুনছিলেন আখতারুজ্জামান সাহেবের কথা, আপনি শুনছিলেন বিএনপির দুই নেতা এবং আওয়ামী লীগের দুই নেতার বক্তব্য। সেই জায়গাটা থেকে আজকে বিএনপির দলের অভ্যন্তরের এই বিষয়টি, অর্থাৎ দলের অভ্যন্তরের মধ্যে মতদ্বৈধতার বিষয়গুলি সামনে চলে আসছে, জনগণের সামনে চলে আসছে, এবং
নেতৃবৃন্দ প্রকাশ্যেই সেগুলো বলছেন, সেই রকম একটি জায়গা থেকে এটা আসলে কোন জায়গায় যাচ্ছে এটিকে, কারণ আমরা তো জানতাম, দেখেছিও আগে 1/11-এর সময় বিশেষ করে মেজর হাফিজকে আমরা সংস্কারপন্থী বিএনপির নেতা হিসেবে দেখেছিলাম, পরবর্তীতে তিনি আবার দলে ফিরে এসেছিলেন। এটা কি শুধুমাত্র দলের অভ্যন্তরের বিষয় নাকি এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে? জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি। না, আসলে আমাদের দেশে রাজনীতি যদি পরিপক্কতা পেত তাহলে হয়তো এই ডিসকোর্সটা আজ এই পর্যায়ে আসতো না। আমাদের পলিটিক্যাল ডিসকোর্সটা অনেকটা তো ডিস্টর্টেড। আমাদের ডেমোক্রেসি ডেফিসিট বা আমাদের যে এখন রাজনীতি, সেই রাজনীতিতে বলা যায় শালীনতা, শোভনতা অথবা সৌন্দর্য, সৌকর্য, এইগুলোর তো অনেক ঘাটতি। সেই ঘাটতির কারণেই আজ আমরা দেখি যে মেজর হাফিজ একজন জ্যেষ্ঠ রাজনীতিক, মানে অন্তত ধরুন বিএনপি যদি একটা বড় দল হয়, সেই দলে তিনি তো অনেক বছর ধরেই আছেন এবং ভাইস চেয়ারম্যানও তিনি অনেক বছর। বয়সের বিচারে তিনি অনেকের তুলনায় প্রবীণ। তার প্রতি যে ধরুন শোকজটা করা হলো, সেই শোকজটা গণমাধ্যমে এসছে এবং গণমাধ্যমে আসার পর গণমাধ্যম সেটা লুপে নিয়েছে। গণমাধ্যম তো যখনই এরকম শোকজ হয় এমন নেতার বিরুদ্ধে, সেটা সংবাদ মূল্য হিসেবে সেটা হয়তো আমাদের গণমাধ্যম পিক আপ করেছে, সেটা দর্শনীয় কিছু নয়। কিন্তু ধরুন আবার একই সঙ্গে তার বক্তব্য এবং তার যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সের টোন অ্যান্ড টেনিউর যদি আমি দেখি তাহলে আমার কাছে মনে হয় যে তার মধ্যে বিশেষ করে মেজর হাফিজ তার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা অনেকটা বলা যায় ইমোশনাল, এবং সেই ইমোশনাল বক্তব্যের আবার পরিপ্রেক্ষিতে রুহুল কবির রিজভী এবং হাবিবুর রহমান হাবিব যে মন্তব্য করেছেন, সেটি মানে পিঠাপিঠি বলা যায় যে ওটাকে এক অর্থে কাউন্টার করা অথবা সেটা সম্পর্কে তার দলের অবস্থানটা জানান দেওয়া, ওই যে একটা তাগিদ, সেই তাগিদটাও হয়তো এখানে ফুটে উঠেছে। কিন্তু অল সেড এন্ড ডান এই জিনিসটা বলা যায় এক ধরনের কাদা ছোড়াছুড়ির মতোই হয়ে যাচ্ছে। আবার সেই প্রেক্ষিতে শাসক দল, তার সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী তিনিও মন্তব্য করেছেন, কারণ এটা লুজ বল পেলে সবাই পিটাতে চায়। লুজ বল যখনই হয় তখন সবাই হাঁকাতে কে না চায়। তো এটা তো রাজনৈতিক খেলা, এবং রাজনীতিতে যে যত পরিপক্ক, তার ব্যাটিং যত মানে সৌকর্য তিনি দেখাতে চেষ্টা করবেন। কিন্তু শেষ বিচারে যেটা, সেটা হচ্ছে যে এটি একটি দলের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এটি যখন গণমাধ্যমে চলে আসে তখন কিন্তু এটা একটা সংবাদ শিরোনাম হয়, অথবা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম এটা নিয়ে তার রাজনৈতিক চরিত্র অনুযায়ী বা সম্পাদকীয় নীতি অনুযায়ী সেও কিন্তু চেষ্টা করবে সেটাকে সেইভাবে প্লে করবার জন্য। জনাব কামরুল ইসলাম চৌধুরী, একই সঙ্গে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে আমরা এর মধ্যে এটা কি শুধুই মনে করছেন যে বিএনপির ভেতরে, কারণ আমি একটু অতীতের কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই, নিশ্চয়ই আপনার মনে আছে যে আমরা 1/11-এর আগে কিন্তু এরকম দেখেছিলাম উভয় রাজনৈতিক দলের ক্ষেত্রে, আওয়ামী লীগের ক্ষেত্রেও ছিল, বিএনপির ক্ষেত্রেও ছিল, এবং বিএনপির সময় সেই সময় কিন্তু কিছু সংস্কারের প্রশ্ন উঠিয়েছিলেন। এখনও যেই বক্তব্যের প্রেক্ষিতে মেজর হাফিজকে শোকজ করা হয় এবং পরবর্তীতে শোকজের জবাব দিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে কিন্তু সেই সময়কার সংস্কারের যে প্রস্তাবগুলো তার অনেকগুলোই কিন্তু রয়েছে বলে দেখতে পাচ্ছি আমরা। মানে মেজর হাফিজ যে বক্তব্যটা দিয়েছেন, মানে বিশেষ করে প্রেস কনফারেন্সে যে বক্তব্যটা দিয়েছেন, এটা অনেকটা ইমোশনাল বক্তব্য, এবং এই ক্ষেত্রে আমি তেমন দোষণীয় কিছু দেখি না। তিনি কিন্তু তার দলীয় আনুগত্যের ব্যাপারে মানে
চেষ্টা করেছেন যে তার আনুগত্যটা যেন প্রশ্নাতীত হয়, হ্যাঁ, সেই ধারায় তিনি বক্তব্যটা রাখবার চেষ্টা করেছেন। তো এবং তিনি যেটি জাস্টিফাই করবার চেষ্টা করেছেন যে ১/১১-র সময় সেনা সমর্থিত সরকারের চাপের মধ্যে থেকে সেই সময়ে যে কার্যক্রমগুলো বড় দুই রাজনৈতিক দলের ক্ষেত্রে ঘটেছিল, সেটি মূলত সেনাদের নানা কারসাজির কারণে, তাদের চাপের কারণে সেগুলো হয়েছে। আর সংস্কার প্রসঙ্গেও তিনি যে কথাটি বলেছেন যে এটা তো ওই প্লেটো অ্যারিস্টটলের যুগ থেকে মানে এই সংস্কারটা আসছে। রাজা রামমোহন রায় তার মানে কথাও বলেছেন, বা অন্য গান্ধীর কথা বলেছেন, তারপরে জনাব কামরুল ইসলাম চৌধুরী, আমরা আবার ফিরবো আপনার কাছে। আমরা এই জায়গাগুলোর ক্ষেত্রে বুঝতে পারছি, আমি একটু স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দীর্ঘদিন তিনি ছাত্র রাজনীতি করেছিলেন, ছাত্র নেতৃত্বে ছিলেন এবং প্রধান সম্পাদক এবি নিউজ। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে ফিরতে চাই। শুনছিলেন জনাব কামরুল ইসলাম চৌধুরী এবং অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বক্তব্য, এবং দুজন মন্ত্রী এবং বিএনপির অন্য দুই নেতার বক্তব্য শুনলেন। আমি একটু সরাসরি আসতে চাই যে বিএনপির এটি কি শুধুই দলের অভ্যন্তরীণ বিষয়, না এর পেছনে অন্য কোনো রাজনীতির ছায়া দেখতে পান? আপনি দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের অনুষ্ঠানটার নাম ছিল একসময় সোজা কথা, এখন দেশের কথা, দশের কথা। আপনি যদি এই বিশ্লেষণে যান, দেখবেন যে মানুষের মধ্যে প্রতিক্রিয়াটি কী। মেজর আখতারুজ্জামান তিনি খুব সোজাসাপটা কথা বলেন, অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, এবং সেটাই স্বাভাবিক। যখন খুব দুর্দিন যখন ছিল বিএনপির, বিশেষ করে ১/১১-র সময়, তখন মেজর আখতার যেভাবে কথা বলেছেন, আমি বিএনপির অনেক নেতাকেই দেখি নাই, নানাবিধ কারণে দেখি নাই। সেই আলোচনা এখন নাই বা তুললাম। আবার বঙ্গবন্ধু প্রসঙ্গে যখন তারেক রহমান সাহেব মন্তব্য করেছিলেন, আমি গণমাধ্যমে দেখেছি সেখানে তিনি সোচ্চার কণ্ঠে তার প্রতিবাদ করেছেন। রাজনীতিতে এই বিষয়গুলো কিন্তু থাকবে। এখন মানুষ এখন কি ভাবছে, মানুষ কি দুইজন ভাইস চেয়ারম্যান যে শোকজ করা হয়েছে সেটা নিয়ে মানুষ ভাবছেন, তাদের চিন্তাভাবনার মধ্যে আছে, না তার জাগতিক চিন্তাভাবনা নিয়ে সে ব্যস্ত আছেন, কিংবা একেবারে রাজনীতি বিমুখ হয়ে গেছেন কিনা। এবং শঙ্কার জায়গাটা সেখানেই, এখন মানুষ রাজনীতি নিয়ে অত ভাবতে চায় না, এবং এটা কিন্তু খুব খারাপ একটি লক্ষণ। আপনি যদি মার্কেটিং ম্যানেজমেন্টের সংজ্ঞা অনুযায়ী শর্ট অ্যানালাইসিস করেন, SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই দুটি রাজনৈতিক দলের কিন্তু স্ট্রেংথ কিন্তু আছে, আবার উইকনেসের জায়গাটাও কিন্তু রয়ে গেছে। এবং রাজনীতির ইতিহাস কিন্তু এই মাটিতে, এই 1947 সালে 15ই আগস্টের আগের থেকেই এই রাজনীতির অনেক রকম ট্র্যাজেডি আছে। এবং মোহাম্মদ আলী জিন্নাহ জীবনের শেষ চেষ্টা করেছে কংগ্রেসে থাকবার জন্য। মহাত্মা গান্ধী তার 14 বছর পরে কিন্তু কংগ্রেসে যোগ দিয়েছে, অথচ জিন্নাহ কিন্তু কংগ্রেস করতে পারেননি। 1917 নির্বাচনে মেজর হাফিজের মরহুম পিতা তিনি কিন্তু নির্বাচন করেছিলেন, নির্বাচনে জয়লাভ করেছিলেন। অতএব বোঝাই যায় 70 নির্বাচনে কারা জয়লাভ করেছিলেন। রাজনীতির যে প্রাতিষ্ঠানিক ধারা, যেটা মেজর আখতার সাহেব, কামরুল ইসলাম চৌধুরী যেগুলো বলবার চেষ্টা করেছেন, এই জায়গায় কিন্তু আমাদের একটা বড় সংকট দিন দিন করে বৃদ্ধি পাচ্ছে। শেখ রবীন্দ্রনাথের কথা মতন, কার নিন্দা করো তুমি, এ আমার পাপ তোমার পাপ। আমরা তো ওই জায়গা দেখছি না। একটি দলের ভিতরে অনেক রকম সংকট থাকবে। জওহরলাল নেহরু এবং বল্লভভাই প্যাটেলের মধ্যে প্রায় দ্বন্দ্ব থাকতো, একজন প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট। এবং এটা নাকি প্রচলিত কথা ছিল, যখন বল্লভভাই প্যাটেল দিল্লির বাইরে যেতেন তখন জওহরলাল নেহরু বৈঠক ডাকতেন যাতে তার মতবাদগুলো পাশ করে আনা যায়। আবার বল্লভভাই প্যাটেল অপেক্ষা থাকতেন নেহরু কখন বাইরে যায়, তখন কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তিনি কার্যকরী সভা মিটিং ডাকতেন। রাজনীতির এই রূপটি কিন্তু অনেক পুরনো, কিন্তু এখন একটা উৎকট আকারে দেখা দিয়েছে। এইটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। রাজনীতিকে আমরা প্রাতিষ্ঠানিকরণের জায়গায় রাখতে পারছি কিনা।
এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমি যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি ছিলাম, যেখানে আমি সিনেট এর প্রতিনিধি ছিলাম, সর্বোচ্চ সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয়, আমি তখনকার সময় যে আগ্রহটি দেখতাম, এখনকার ছাত্রদের মধ্যে সে আগ্রহটা দেখি না। যথেষ্ট কারণ আছে। তারা বলে আমরা রাজনীতি করব কি, আমাদের চেয়ে আমার শিক্ষকরা রাজনীতি বেশি করে। অনেকগুলো বিষয় এসে গেছে। সেই বিষয়ের ধারাবাহিকতায় এখন অনেক সময় আকবারীয় মন্তব্য করি। এবং আপনি যে প্রশ্নটা বারবার করছেন যে এর পিছনে রাজনীতির অন্য কোনো জায়গা আছে কিনা, রাজনীতির ভিতরে পলিটিক্সটা আছে কিনা, মূলত বিষয়টা। হ্যাঁ, রাজনীতির ভিতরে পলিটিক্স তো আছে এবং সেটা ছিল এবং এখন আরও বেশি আকারে হচ্ছে। মেজর হাফিজ সাহেবকে যে আক্রমণাত্মক ভাষায় যে চিঠিটা দেওয়া হয়েছে, সেটা তার জবাবে তিনি দিয়েছেন, যিনি খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তাকে যে ভাষায় এই বিজয়ের মাসে তাকে আক্রমণ করা হয়েছে, শোকজ করা হয়েছে। আমি কিন্তু শোকজের ধরনটা বুঝি নাই। আর মেজর হাফিজ সাহেব এত দ্রুত কেন উত্তর দিতে গেলেন সেটাও কিন্তু আমি বুঝি নাই। তখন আপনার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়, এর মধ্যে অন্য কোনো রাজনীতির ভিতরে পলিটিক্সটা আছে কিনা। আর সরকারি দল, সরকারি রাষ্ট্রযন্ত্র, এগুলো তো রাজনীতির ভিতরে নানান রকম বিষয় তো থাকেই, সর্বসময় হয়ে আসছে। এবং সেটা কত দূর আগের থেকে বেড়েছে কিংবা আগে এরকম আছে কিংবা কমে গেছে কিনা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেই রাজনীতি একটা মহৎ কাজ, যে রাজনীতিকে অনেক সোজা পথেও কিন্তু আবার এগোয় না, কিন্তু তার নীতি এবং নৈতিকতার জায়গাটি স্পষ্ট থাকতে হয়। আমি কাদেরকে নিয়ে আমি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলব, সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি মনে করে বিএনপি খুবই দুর্বল, বিএনপিকে একেবারে অবজ্ঞা করে দেখবার চেষ্টা করে, তাহলে কিন্তু আওয়ামী লীগ ভুল করবে। একজন আওয়ামী লীগের মানে খুবই গুণগ্রাহী একজন মানুষ হয়ে আওয়ামী লীগের খুব বেশি ভালো চায় যে কজন ব্যক্তি, তার মধ্যে আমি একজন। তো স্বাভাবিক কারণে আমি চাইবো না যে আওয়ামী লীগের এই জায়গাটা ক্ষতির জায়গাটা আসুক। আর বিএনপিও কখনো যেন মনে না করে যে আওয়ামী লীগ তার এই যে নানান রকম ত্রুটি বিচ্যুতি, নানান রকম বিষয়, এই বিষয়টা আওয়ামী লীগ মনে হয় জনগণ থেকে একেবারে দূরে চলে গেছে। জোরে চলো, আপনি ছোট্ট উদাহরণ আমি শেষ করছি। আপনি দেখেন মেজর আখতারুজ্জামানের বৃহত্তর জেলা ময়মনসিংহের আমি অপূর্ব একটা সংবাদ দেখেছি গত 14ই ডিসেম্বরে। কালের কণ্ঠে বড় একটা প্রতিবেদন ছাপা হয়েছে যে একজন কৃষক তার 42 একর শতকের জমিতে সে শাক এবং সবজি বুনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি করেছেন, পাশে নৌকা এবং স্মৃতিস্তম্ভ এবং এঁকে দিয়েছেন। এবং সেটা যখন তাকে সাক্ষাৎকার নিতে গিয়েছে, সে বলেছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা অনেকেই না থাকতে পারে, অনেক যারা উঁচু তলার মানুষ, কিন্তু আমাদের যে কৃষকের, আমাদের যে জনগণের, তার ভালোবাসার যে কত রকম গভীরে, সেটা এটার থেকে আমরা প্রমাণ করতে চাই এবং প্রতি বছর আমরা সে কাজটি করব। তো এই যে ব্যাপারগুলো, এই স্ট্রেংথের জায়গাটি আওয়ামী লীগ যেন ধারণ করে। আবার এই যে আওয়ামী লীগ যখন সমালোচনা করবে, সেই সমালোচনার জায়গায়ও কিন্তু তার যুক্তিনিষ্ঠতা এবং আগ বাড়িয়ে কথা না বলা। আবার একজন রাজনৈতিক দলের নেতা অন্য রাজনৈতিক সারা পৃথিবীতে আছে। আপনি দেখেছেন মার্কিন নির্বাচনের সময় কি উৎকট সমালোচনা হয়েছে, অযৌক্তিক সমালোচনা হয়েছে। ব্রিটেনের রাজনীতিতেও যে রাজনীতির একটা প্রাতিষ্ঠানিক রূপ বছরের পর বছর ধরে আছে, সেখানেও কিন্তু নানান রকম উৎকট সমালোচনা হচ্ছে। সেই সমালোচক আমাদের রেমান সোবানের একটা বিখ্যাত বই আছে, আমার সমালোচক আমার বন্ধু। আমি তো মনে করি আখতারুজ্জামান সাহেবকে যতদিন যাবত আমি চিনি, উনি কিন্তু যখন বিএনপির কোনো নেতার বক্তব্যে তার কাছে ভালো লাগেনি, সোজা সাপটা বলেছেন, এটা বিএনপি ভালোর জন্যই বলেছে। অতএব সেই বিবেচনা নিয়ে বিএনপি যদি তার পথ চলা শুরু করে কিংবা শিক্ষা নেয়, আমার ধারণা বিএনপি তার ভালো কাজটি করবে। ধন্যবাদ। সেই সংকটের জায়গাটাকে উত্তরণ চাই কিনা বিএনপির কাছে আমার একটা প্রশ্ন, তারাও রাজনীতির মধ্যে পলিটিক্স চাই কিনা। ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়। একটা ছোট্ট বিরতির সময় এসছে। দর্শক, সুভাষ সিংহ রায় যেমনটি বলছিলেন যে স্ট্রেংথ, উইকনেস এবং অপরচুনিটি এবং থ্রেট, রাজনীতির ক্ষেত্রেও, রাজনীতির ম্যানেজমেন্টেও এই 4টি বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং সেই 4টি বিষয়ের সঙ্গে গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি বিষয়টিও গুরুত্বপূর্ণ। ডেমোক্রেসিতেও এই 4টি শব্দ দিয়ে বিশ্লেষণ করা যায়। আজকে আমাদের আলোচনার শিরোনাম
বিএনপি ও রাজনীতি। এই শিরোনামের কারণ হচ্ছে যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে মেজর হাফিজউদ্দিন আহমদ কিছু প্রশ্ন তুলেছেন বিএনপির দলীয় নেতৃত্বকে নিয়ে। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে গত 14 ডিসেম্বর তাকে শোকজ করা হয়। সেই শোকজের জবাব দিয়ে তিনি দিয়েছেন এবং সংবাদ সম্মেলনেও তিনি কী জবাব দিয়েছেন সেই বিষয়ে খোলামেলা কথা বলেছেন। এবং তার জবাব আবার আজকে দিয়েছেন জনাব রুহুল কবির রিজভী, যিনি শুধু দপ্তর সম্পাদক নন বিএনপির, একই সঙ্গে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিবও। তিনি বলেছেন যে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশেই তিনি এই কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছেন। সেসব বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আলোচনায় জনাব সুভাষ সিংহ রায়, আরও রয়েছেন বিএনপির সাবেক দলীয় সাংসদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী। প্রিয় দর্শক, বিরতির আগে জনাব সুভাষ সিংহ রায়ের কথা শুনছিলাম। জনাব আখতারুজ্জামান, আপনার কাছে আবার ফিরতে চাই। যেমনটি আপনি সেই সময়টি বলছিলেন যে গণতন্ত্রের প্রশ্ন, স্ট্যান্ডার্ডের প্রশ্ন, আর সুভাষ সিংহ রায় বলছিলেন রাজনীতিকে প্রাতিষ্ঠানিকরণের প্রশ্ন। দলের অভ্যন্তরে যদি গণতন্ত্র না থাকে, দলের অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, তাহলে তো দেশের মানুষের মধ্যে গণতন্ত্রের চর্চা করা আরও দুষ্কর হয়ে পড়ে। আপনার অভিজ্ঞতা দিয়ে যদি শুনি আমরা, কারণ আপনাকেও আমরা দেখেছি দলের অভ্যন্তরের গণতন্ত্রের চর্চা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলতে। এই জন্য আপনাকে কখনো কখনো দলের বাইরেও থাকতে হয়েছে। তারপরেও কিন্তু আপনি আপনার জায়গা থেকে, আপনার বক্তব্যের জায়গা থেকে সরে আসেননি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আজকে যে বাস্তবতাটা দাঁড়াচ্ছে, যে প্রশ্নটি এর আগেও আমি করেছিলাম, যে সেটি হচ্ছে বিএনপির ভেতরের এই সমস্যাটিকে আসলে দলের, কারণ মেজর হাফিজ অভিযোগ করেছেন মনোনয়ন বাণিজ্য নিয়ে কথা বলেছেন তিনি দলের নেতৃত্বে বলছেন যে জনপ্রিয় দল বিএনপি, অথচ নেতৃত্বের অভাবে বিএনপি আজকে দাঁড়াতে পারছে না, বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে পারছে না, এইসব প্রশ্নগুলি তুলেছেন। আপনার কাছ থেকে সরাসরি জানতে চাচ্ছি যে এগুলি কি শুধুই মাত্র দলের ব্যাপার, নাকি ওই যে সিঁদুরে মেঘ দেখলে ভয় পাওয়ার যে গল্পটি রয়েছে তেমনি গল্প? কারণ আমরা তো 111-এর সময়ও এই ধরনের গল্প শুনেছিলাম। আসলে রাজনীতিটা তো একটা সবসময় অনেক অলি গলি আঁকা বাঁকা পথে চলে। রাজনীতি কখনোই সোজা চলে না। রাজনীতির কথা অনেক মিনিং হয়। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এটা বিশাল বক্তব্য, বিশাল ক্যানভাস, এন্ডলেস মিনিং, এর কোনো শেষ নাই, আবহমান কাল থেকে থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু যে কথা বলে গেছেন, চিন্তা করেন, ছোট্ট লাইন, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এই যে বক্তব্যটি, এটা রাজনীতি বক্তব্য, বিশাল রাজনীতি বক্তব্য, অনেক অনেক ভাবে বিশ্লেষণ করতেছে, আরো আবহমান বিশ্লেষণ করবে। আজকে যে কথাটা বলছেন, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট, এই সরকার তো থ্রেটের মধ্যে, আমরা থ্রেটের মধ্যে না, থ্রেট তো সরকারের উপরে। এই সরকার আজকে অপরচুনিটি হারাচ্ছে। এত ক্ষমতা থেকে, এত বৃত্তশালী হয়ে, এত কিছু থাকার পরেও জনমত তার পক্ষে নিতে পারতেছে না। আজকে ছোট্ট ইমাম সাহেবরা, মৌলভী সাহেবরা, হেফাজতের সাহেবরা বঙ্গবন্ধুর ভাষ্য আঘাত করতে পারে, এত দুঃসাহস তারা দেখিয়েছে। এই সরকারের স্ট্রেংথ নাই, বুঝতে পারছেন না? স্ট্রেংথ থাকলে কেউ কি আমার গালে চড় মারতে সাহস পাবে? আমার যে স্ট্রেংথ নাই, এটা দেখানোর কি আছে? এটা হেফাজত দেখিয়ে দিয়েছে, বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা বঙ্গোপসাগরে ফেলে দেবে, আর তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বসে আলোচনা করতেছেন। কই আমার ওয়াদুল কাদের ভাই, তথ্যমন্ত্রী ভাই, সেটা দেখেন নাই, সেখানে কথা বলতে চায় নাই। কাজে যারা রাজনীতির ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, পিছন থেকে যারা রিমোট কন্ট্রোল করে, যে জানেন আপনারা যে সরকারি প্রতিষ্ঠানগুলা সুভাষদা যে কথা বলার চেষ্টা করেছে, তারা দেখছে নিশ্চয়ই ডাইভার্ট করতে হবে, বিএনপিকে সামনে আনা যাচ্ছে না, এখানে হেফাজতকে সরাইতে হবে, হেফাজতকে ব্যাক ক্যানভাসে নিতে হবে, সামনে বিএনপিকে আনতে হবে। এই খেলা শুরু হয়ে গেছে। মেজর হাফিজ কোন টেলিভিশনে কি বলেছে, মানুষের ব্যক্তিগত আলোচনায় অনেক কিছু বলে থাকে, এটা ব্যক্তিগত স্মৃতিচারণে অনেক কিছু বলে থাকে, মানুষ বলতে পারে, এটা কোনো প্ল্যাটফর্ম তো, রাজনৈতিক বক্তব্য দেন নাই, উনি একটা টেলিভিশনে বক্তব্য, হয়তো ওনার মনে হয়েছে। আর যেহেতু উনি সংস্কার বন্দী, স্বাভাবিকভাবে বিএনপির হাই কমান্ড থেকে নিয়ে বিএনপির কমান্ড স্ট্রাকচারের প্রতি তার তো একটা বিরূপ মনোভাব আছেই। কারণ সেখানে যখন তার কথাবার্তা হবে, বলতে পারে। স্বাধীনতার মাসে মেজর হাফিজ সাহেব যে কথাগুলো বলেছেন, কিন্তু এটাকে কোনোভাবে কান কথা শুনতে নাই,
আমরা একটা বলি যে কান গবেষণা, আমার সামনাসামনি যে কথাগুলো বলা হচ্ছে সেটার প্রতিক্রিয়া রাজনীতিবিদরা দিবে, সেখানে কথা বলবে, সেটা বলতো না। এখন সব বিহাইন্ড দ্য গভর্নমেন্ট যারা আছে, যারা গভর্নমেন্টকে গাইড করে, ট্রেনিং করে, পরিচালিত করে, তারা ইস্যুটাকে পরিবর্তন করার জন্য আজকে নিয়ে আসলো, এখানে করলো, আবার রিজবিকিতে বক্তব্য দেওয়া হলো। তার মানে এখানে লাগিয়ে আর সঙ্গে সঙ্গে দেখেন সরকারের দুজন বড় মন্ত্রী। আমি এই জায়গাটা একটু মেজর আক্তার ক্লিয়ার হতে চাই, আমি ঠিক স্পষ্ট হলো না, তাহলে কি মেজর হাফিজকে দিয়ে সরকার কোনো কথা বলালো? মানে আমি ঠিক বুঝতে পারছি না এই জায়গাটা, যে মানে যখন ভাস্কর্যের প্রসঙ্গ নিয়ে সারা দেশে কথা হচ্ছে তখন মেজর হাফিজ কথা বলেছে। আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি, আপনি অলমোস্ট আমাকে পিক আপ করছেন। আমি ভারতের স্বপ্ন দেখেছেন মেজর আক্তার থেকে কথা বলবেন, ফ্রম সাম কর্নার সামওয়ান বলেছে মেজর আক্তারকে নিয়ে এসো, মেজর আক্তারকে নিয়ে এসে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবে, মেজর আক্তারকে নিয়ে এসো তাহলে বিএনপির বিরুদ্ধে কথা বলবে। অর্থাৎ জিনিসটাকে খেলতেছে জন্য, এতে প্রমাণ হয় আমাদের যখন দেখেছেন তখনই বুঝতেছি খেলা শুরু হয়ে গেছে। আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে কেন? কেন 42 জন উকিল সাহেব 42 জন সুশীল সমাজ কথা বললেন? অর্থাৎ দেখেন কারা বলছেন, জাতিসংঘের লোক, যারা জাতিসংঘের পক্ষে কাজ করে, রিফিউজির পক্ষে কাজ করে, ব্ল্যাকের পক্ষে কাজ করে, এই সমস্ত লোকগুলা, এই যে শুভচন্দ্র নির্বাচন কি বলে, আমাদের স্থানীয় সরকার বলেন, ওনারা কারা? ওনারা সবসময় দুই দলের মাঝখান থেকে দুদালি করার চেষ্টা করেন, করে ওই একটা বিশ্ব বাণিজ্য এখানে সৃষ্টি করার চেষ্টা করেন। তারা দেখছে আর 13 মাস আছে এই নির্বাচন কমিশনের সময়, হার্ডলি ফেব্রুয়ারি মাসের 14 তারিখে 2022 সালে তারা শেষ হয়ে যাবে। এখন এই মুহূর্তে হঠাৎ করে বদলুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ নিয়ে আসলো। অর্থাৎ এইটা বিএনপিকে খাওয়া হচ্ছে, কিন্তু বিএনপি পিক আপ করলে আমাদেরকে নির্বাচন, অর্থাৎ তখন আমরা বলবো কি এই নির্বাচন কমিশনকে সরাইলে আমরা নির্বাচনে আসবো, বা বিদেশিরা বলবে যে তোমার নির্বাচন আসার শর্ত কি, শর্ত একটা শর্ত নির্বাচন কমিশন পরিবর্তন, তারপর ঠিক আছে আমরা পরিবর্তন করে দিচ্ছি। গেম খেলা এগুলো আমরা বুঝি রে ভাই, কিন্তু আমরা খেলতে পারি না। খেলতে পারি না কেন? আমাদের সাংগঠনিক ক্ষমতাগুলো এমন ভাবে আমাদের দলের ভিতর ঢুকিয়েও করে দিয়েছে, আমাদের চেয়ারপারসন দেশে আসতে পারে না, তাকে আসতে দিচ্ছেন না। আরে সে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, কথা বললে তাকে আপনার করবেন, ষড়যন্ত্র করতে পারে, আপনি জেল দিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, ঠিক আছে, তারপরে তো লোক জামিন পায়, আসতে দিবেন না, এটা তো রাজনীতি হতে পারে না। কাজে আজকে আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, এই সুযোগ আপনি পেয়েছি। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য বানাবের সিদ্ধান্ত নিয়েছে। আজকে পুলিশের এসপিরা পুলিশ ঘোষণা দিচ্ছে আমাকে সিসিটিভি লাগাতে হবে, নিরাপত্তা বিধান করতে হবে বেসরকারিভাবে। তার মানে কি? আপনি জনবিচ্ছিন্ন, পুলিশ সাহস পাচ্ছে না আপনাকে দিতে। আর যারা ভাস্কর্য ভাঙলো বা ভাঙার যে প্রস্তুতি নিল, এখন কি করছেন? পট করে জ্যোতির্নের ভেঙে যুবলীগকে দায়ী করে দিচ্ছেন। তাদের খেলাটা কি খেলতেছেন? অর্থাৎ ডাইরেকশন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছেন। বাঘা জ্যোতিরের মূর্তি ভাঙলোকে যুবলীগে এনেছেন। কেন ভাঙবে ভাই? কি কারণে ভাঙবে? কি উঠতে ভাঙবে? এখন ওখানে এসে গিয়ে এইটা সুযোগটা নিয়েছেন, খেলাটা খেলছেন, খেলে এখন এই ইনকোয়ারি করবেন। আর আমাদের দেশের এক ধরনের সাংবাদিক আছে, এক ধরনের সব দেশের সাংবাদিক, আমরা দেখেছি তো। আপনি সত্য কথা তো বলতে পারবেন না, আপনাকে বলানো যেটা হবে সেটাই বলবেন। আপনারা অনেক কিছু বলেন যে আপনারা সত্য বলতে আপোষ করেন না, এই করেন না, সেই করেন না। সেই প্রথম আলো থেকে নিয়ে যে কোনো পত্রিকা সবাই তো ভেস্টেড ইন্টারেস্ট দেখেন, সবাইকে যেটুকু যার স্বার্থ বাইরে যান না। আজকে আমাদের বিএনপি কোনো মিডিয়া নাই, কোনো সংবাদ মাধ্যম নাই, কোনো কিছু নাই। আবার আপনারা কিছু বললেই তো প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেন আপনাদেরকে কে দিয়েছে, আমি লাইসেন্স দিয়েছি আমার বিরুদ্ধে বলার জন্য। এটা প্রধানমন্ত্রী প্রায় বক্তব্য আমরা শুনি, প্রায় দেখি। আমরা প্রসঙ্গ ধরে আলোচনা করলে সুবিধা হয় আর কি। আমি যেটা বলতে চাচ্ছি, রাজনীতি নাই বলে আজকে অপরাধ শুরু হয়েছে। আজকে রাজনীতি প্রক্রিয়া করতে দেন, এই সরকার 2 বছর আসছে, চলে যাচ্ছে, ডিসেম্বরে চলে যাচ্ছে। যেভাবে ক্ষমতায় আসার দরকার আসছে, অতীতে আমরা দেখেছি, যদি আইয়ুব খান ক্ষমতা থাকতে পারে জোর করে, যদি এরশাদ থাকতে পারে জোর করে, আমি শেখ হাসিনা জোর করে থাকতে আমি বাধা দিই থাকো, কারণ অতীতে জোর করার কি ক্ষমতায় ছিল, থাকো, উনি যদি কোনো জোর থাকে থাকো। আমি ভাবছি সেটাই, ওই জোর করা শক্তিগুলোর পতন হওয়ার পরে কিন্তু একমাত্র এরশাদের পতনের পরে গণতান্ত্রিক ধারা আসা ছাড়া ভালো কিছু আসে নাই। আমি চাই না এই সরকার, বঙ্গবন্ধুর কন্যার সরকার বেপথে চলে যাক। ধন্যবাদ। তাদেরকে আপনার বিপদে ফেলে দেখ। আপনাকে মনে রাখতে হবে
15 আগস্ট 1972 সময় কিন্তু আওয়ামী লীগ কম ক্ষমতায় ছিল না, কিন্তু সেদিন বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের একটা অংশ ক্ষমতায় গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের বাকি অংশ কোথায় ছিল? তারা কি করেছিল? তারা কিন্তু করে নাই। আগামী দিনে এরকম পুনরাবৃত্তি হবে কিনা? ভাস্কর্য ভাঙার পরে আওয়ামী লীগ কি করে? মিষ্টি মিছিল করে, হাসি খুশি মিছিল করে, ওখানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে যুবলীগ মিছিল করে, বিভিন্ন সরকারি কর্মচারী মিছিল করে হয়। স্বতঃস্ফূর্ত মিছিল তো আসে নাই। কই ইমাম সাহেবদের বিরুদ্ধে, মৌলভী সাহেবদের বিরুদ্ধে, এই যে মানে হেফাজতের বিরুদ্ধে কোনো বক্তব্য তারা তো পরিষ্কারভাবে দেয়নি। আজকে এই বিষয়গুলো আমরা একটু প্রসঙ্গে থেকে আলোচনা করলে সুবিধা হতো। ধন্যবাদ মেজর আক্তার। আপনি আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন, আপনি তো আমাকে ইচ্ছাকৃত নিয়ে যাচ্ছেন যাতে আমার দলের কোন দলটা একটু বাড়ায় দিতে পারেন। আমি কোনো কিছু চাচ্ছি না, আমি কোনো কিছু বাড়াতেও চাচ্ছি না, কমাতেও চাচ্ছি না। যা ঘটেছে সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চেয়েছি। রাজনীতি দলের ভিতরে মত দ্বিমত থাকবে, বক্তব্যে ডিফার করবে, অনেকে বিশুদ্ধার করবে, অনেকে স্বার্থ নিয়ে কথা বলবে। এটা রাজনীতির আভ্যন্তরীণ বিষয়। আপনার যদি সরাসরি ইন্টারেস্ট থাকে, যেমন অমিত শাহ এই কাজটা করতে পশ্চিমবাংলা করেন, সে আপনি বলেন আমি আওয়ামী লীগকে বিএনপিকে ভেঙে আমি একটা বিরোধী দল করবো, ঘোষণা দেন, বলেন। ধন্যবাদ। আমি যদি দেখি আমি বেটার সার্ভ করতে পারবো আপনার কাছে গেলে আমি যাবো। ধন্যবাদ। ধন্যবাদ 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 মেজর আক্তার, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট হলো। এবার একটু কামরুল ইসলাম চৌধুরী আপনার কাছে আসতে চাই। মেজর আক্তার যেটি বলছিলেন যে রাজনীতির জায়গায় থাকার কথা বলছিলেন, খুব সংক্ষেপে, আমাদের সময় কম হয়ে এসছে। আক্তার ভাই আজকে বেশ অনেকখানি সময় নিয়েছেন, অন্যের ভাগকেও নিয়েছেন। কামরুল ভাই আপনার কাছ থেকে সরাসরি জানতে চাচ্ছিলাম যে রাজনীতি কি রাজনীতির কাছে থাকছে কিনা? রাজনীতি তো রাজনীতিবিদদের হাতে এই মুহূর্তে নেই। রাজনীতি তো মানে লাটাইটা অন্যদের কাছে চলে গেছে। আমাদের এমনকি প্রশাসন বা আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের হাতে রাজনীতিটা চলে গেছে। এবং আমরা যারা মানে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এমনকি কমিউনিস্ট পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান বা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড তো এখন আমরা দেখি না। এখন আমরা বরং কাদাসুরাসুরিটা দেখি। এবং যারা প্রাজ্ঞ রাজনৈতিক বর্ষিয়ান নেতা, তারা কিন্তু বলা যায় সাইড লাইনে। এখন কিন্তু অন্যদের যুগ, তরুণদের যুগ, যুবকদের যুগ বা ছাত্র রাজনীতি করে আসা এখন যারা মাঝ বয়সী, তাদের দাপট বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু আমাদের যারা ক্লাসিক্যাল রাজনীতিবিদ, কিন্তু এটাও তো সত্যি, রাজনীতিতে নতুন মুখ আসবে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু একেবারে এখন পার্শ্ব চরিত্র। তাদের মনে হয় যেন সমাজে আর বা রাজনীতিতে আর রেলিভেন্স নাই। অথচ ক্রাইসিস মোমেন্টে তাদের প্রুডেন্ট গাইডেন্সটা এসেনশিয়াল। কিন্তু আমরা তাদের ওই যে প্রজ্ঞাটা, তাদের মেধাটা, তাদের মননটা, তাদের 50 বছর 60 বছরের রাজনৈতিক যে ঐতিহ্য, রাজনৈতিক যে কালচার, সেই প্রুডেন্ট ডিসিশন মেকিং প্রসেসে তাদের সেই রেলিভেন্সটা এখন কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বলা যায় বিলুপ্তির পথে। ধন্যবাদ কামরুল ইসলাম চৌধুরী। ধন্যবাদ কামরুল ইসলাম চৌধুরী, আপনি খুব সুন্দর একটি জায়গা নিয়ে এসছেন। সুভাষ সিংহর আগে আপনার কাছ থেকে যদি জানছিলাম যে যখন রাজনীতিবিদদের যত বয়স বাড়ে, আমরা দেখি যে তাদের প্রজ্ঞা তত বাড়ে এবং তাদের ভূমিকা তত তীব্র হওয়ার কথা। একই সঙ্গে দেখা যাচ্ছে যে এখন এক ধরনের অবহেলার জায়গায় আসছে, যেটি মেজর হাফিজের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম, যে নতুন নেতৃত্ব যথাযোগ্য হওয়ার আগেই কি প্রজ্ঞাবান নেতৃত্বকে সরিয়ে দেওয়ার কোনো একটি অংশ কিনা এটা? আপনার মনে হয় এটাই একেবারে শেষের দিকে। আমি খুব দ্রুত দু একটি কথা বলি। ভারতের পূর্বতন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বেশ কয়েকটি বই লিখেছেন। তার মধ্যে একটি বইয়ের একটি অংশ আছে ক্রিয়েটিভ লিডারশিপ। তো উনি ক্রিয়েটিভ লিডারশিপের 9টার গুণাবলী দিয়েছেন। সেই গুণাবলীর ভিতরে প্রথম গুণাবলী হচ্ছে যে একজন রাজনৈতিক নেতাকে তাকে ভীষণ রাখতে হবে এবং তাকে ক্রাইসিস মোমেন্টে কি করতে পারবেন সেটাও আগের থেকে ভেবে রাখতে হবে। তা আজকের রাজনীতির যে কথাটি আমি বলছি যে প্রাজ্ঞজনদেরকে কিংবা
বর্ষিয়ানদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এটা যেমন বলা হচ্ছে, আবার এটাও ঠিক, নতুনদের জায়গা করে দিতে হয়। এবং যারা বিকশিত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনীতির জীবনে খুব অল্প বয়সেই রাজনীতি সচেতন হয়েছেন এবং তার জানি না তার অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজনাম আমার দেখা নয়াচিন এখনকার আওয়ামী লীগে কতজন পড়েছেন, সেই বিশ্লেষণে এখন আর যাচ্ছি না, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। আপনাকে রাজনীতিতে ধৈর্য একটা বড় বিষয়। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার পিতা, তার মাতা, তার পরিবারের তার হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ দেখবার জন্য ৩৫ বছর অপেক্ষা করেছেন। রাজনীতি এটা হচ্ছে আপনার একটা বড় গুণের একটা ব্যাপার। রাজনীতিতে আপনার উদ্ভাবনী শক্তি থাকতে হয়। সেই জায়গায় সকলে থাকতে পারছেন কিনা, তার চেয়েও তো অনেক বয়স্ক নেতারা কিন্তু আওয়ামী লীগে এসেছেন যেমন, এবং ক্রাইসিস মোমেন্টে, ক্রাইসিস ম্যানেজমেন্টে সেটা কতটুকু দক্ষতার পরিচয় দেয় সেটাও কোনো দেখার বিষয়। বিশ্বব্যাংক বলে দিল আমি এখানে অর্থ বিনিয়োগ করব না, দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, প্রায় সকল রাজনৈতিক দলগুলো যখন বিশ্বব্যাংকের সুরে কথা বলেছিল, পণ্ডিত জন্না কথা বলেছিলেন, যারা আজকে বিবৃতি দিচ্ছেন তারা যখন বলেছিলেন সরকারের উচ্চমহল জড়িত, তারা কি প্রমাণিত সত্য নিয়ে কথা বলেছিলেন? অতএব রাজনীতিতে সিভিল সোসাইটির একটা ভূমিকা যখন থাকে, এবং দেখে এসেছি স্যার তেজ বাহাদুর সেপ্রু, তিনি ছিলেন ভারতের রাজনীতিতে একজন সেই লোক যিনি সঠিক কথাটি বলতে পারতেন। আমরা সেই লাভগুলোর অভাব দেখেছি। ৭২ সালে মনি সিং এবং মুজাফফর আহমেদ, দুই বর্ষিয়ান নেতা, তারা ভুল করলেন। তারা সরকারি দলের ছত্রছায়ায় থাকতে চাইলেন, তারা বিরোধী দলে যেতে চাইলেন না বলেই কিন্তু বিরোধী দলের জায়গাটা দখল করে নিল কিন্তু উগ্রপন্থীরা, উগ্রবাদীরা। এবং ৭১ সালে মুক্তিযোদ্ধারা বিরোধিতা করেছিলেন, সেই বিরোধী অংশের যারা পরবর্তী প্রজন্ম, তারাই কিন্তু বৈজ্ঞানিক, সমাজতন্ত্র, নানান রকম কথাবার্তা বলে অনেকের মধ্যে ঢুকে গেলেন। সবাই না, কিছু মানুষ তো এসেছে বিপ্লবের তাড়না নিয়ে, কিছু এসেছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে, যেভাবে বুঝুক না কেন। আমি শেষ করছি, আজকের রাজনীতিতে বিএনপিকে তো তার সেই মর্যাদার জায়গাটি ফিরিয়ে আনতে গেলে বিএনপিকে তার নিজের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে এ কারণে, পাঞ্জাবে যখন কৃষকরা একেবারে দিল্লি দখল করে নেয়, যখন আন্না হাজারি, আমি সেই যখন তিনি বসে পড়েন, তার লাখো লাখো মানুষ যখন সেই ময়দানের আশেপাশে সমবেত হন, তখন আমাদের দেশের বুদ্ধিজীবীদেরও ভাবতে হবে তাদের কথায় কোনো জনগণ কর্ণপাত করে কিনা, কেন করে না, কেন দেখতে চায় না, কেন ওগুলোই মাথা ঢোকাতে চায় না। এবং আপনি আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার যে লড়াই, তার যে সংগ্রাম, সেই সংগ্রাম দিয়ে নাইবা বললাম, জিল্লুর রহমান সাহেব তিনি যখন ১১ সেই আতঙ্কের অন্ধকারের সময়, আমি বলি আতঙ্কের অন্ধকারের সময়, সেই সময় যখন তিনি কঠিনভাবে দায়িত্ব নিয়েছিলেন, এমনকি যারা চার নেতা নানান ধরনের কথা বলেছিলেন তাদেরকেও তিনি ঐক্যবদ্ধ করে একটি জায়গায় প্ল্যাটফর্মে এনেছিলেন। কারণটি হচ্ছে আওয়ামী লীগ প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী একটি দল। আপনার মনে আছে নিশ্চয়ই, ইন্ডিয়ান ইনস্টিটিউটের যে বর্ধিত সভা হয়েছিল, সেখানে এক বাক্য হয়েছিল, মাইনাস শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। অর্থাৎ ওই যে শক্তির যে জায়গাটি, সেই জায়গাটি বিএনপি কখনো অর্জন করতে চায়নি বলে আমার মনে হয়, যে কারণে বিএনপির বদলে বারবার সংকট দেখা দেয়। যখন একমাত্র খন্দকার দেলোয়ার হোসেন সাহেব তিনি যখন অসুস্থ শরীর নিয়ে বেগম খালেদা জিয়ার পক্ষে যখন অবস্থান নিয়েছিলেন, তখন বিএনপির পুরো দলটা মান্নান ভূঁইয়ার গুলশান বাসায় কিন্তু চলে গিয়েছিল। অর্থাৎ ভাবতে হবে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকরণের ক্ষেত্রে তারা কতখানি পিছিয়ে আছে। এইটা কিন্তু এইবারের ঘটনা আবার দেখিয়ে দিয়েছে। এইটা আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কখন কোন জায়গায় কোন কথাটি কোন ব্যক্তির বিরুদ্ধে তিনি বলবেন, কাকে নেবেন, কাকে আবার দলের সাথে যুক্ত করবেন, আবার কাকে হঠাৎ করে বিযুক্ত করে দেবেন। এই যে রাজনীতির তারা যে গোলক ধাঁধার মধ্যে পড়েন, কেননা তারা রাজনীতিকে বিকশিত করতে চাননি। ধন্যবাদ, সব দুঃখজনক ঘটনা। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। প্রিয় দর্শক, আলোচনা শুনছিলেন, আলোচনা যখনই জমে ওঠে ঠিক তখনই আমাদের সময়টা ফুরিয়ে যায়।
সুভাষ সিংহ রায়, মেজর আখতারুজ্জামান, কামরুল ইসলাম চৌধুরী, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাই এই গভীর রাত্রে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, তিনজনই তাদের যার যার অবস্থান থেকে কিন্তু বিশ্লেষণ করে বললেন যে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা, রাজনীতিকে প্রাতিষ্ঠানিকীকরণের জায়গায় অবশ্যই যাওয়াটা জরুরি, দেশের স্বার্থে, সর্বোপরি গণতন্ত্রের স্বার্থে। সেই রকম একটি আভাস যেন আমরা না পাই আবার, যেই আভাসটি আমাদের গণতন্ত্রকেও প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমরা চাই রাজনীতিতে সমালোচনা থাকবে, দলের অভ্যন্তরেও মত ভিন্ন মত থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। সেই রকম একটি গণতান্ত্রিক সৌন্দর্যের চর্চায় আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব, এমনটা প্রত্যাশা করেই আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অবশ্যই বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।